নমস্কার। বছরের শেষ দিনে সকলকে শুভেচ্ছা জানাই এবং আগামী বছর যাতে প্রত্যেকের ভালো কাটে, অর্থাৎ প্রত্যেককে শুভ নববর্ষ জানাচ্ছি এবং প্রত্যেকে আগামী বছর যাতে ভালো কাটে, সুন্দরভাবে আপনারা আরও নতুন ভাবনা চিন্তার দিকে এগিয়ে যান, এটুকুই কামনা করি। তো আজকে একটু ছোট্ট করে কিছু একটা জিনিস বলবার ইচ্ছে হলো। তার কারণ আমরা যারা শিক্ষা বিজ্ঞান নিয়ে কাজ করছি এবং শিক্ষা বিজ্ঞানের যে আধুনিক দিকগুলো নিয়ে আমরা যখন কাজ করছি, বিশেষ করে এডুকেশনাল সাইকোলজি, ইনস্ট্রাকশনাল সাইকোলজি বা আমরা পেডাগজির বিভিন্ন শাখা, হিউম্যান ডেভেলপমেন্ট সহ ইনস্ট্রাকশনাল সায়েন্স, ইনস্ট্রাকশনাল ডিজাইন, বিভিন্ন ক্ষেত্রে আমরা কাজ করছি। আমার সবার উদ্দেশ্যে কথাগুলো বলার, যারা এইগুলো নিয়ে কাজ করছে, স্পেসিফিক্যালি যারা এডুকেশনাল সাইকোলজি, পেডাগজি, টিচার এডুকেশন এই সমস্তগুলো নিয়ে কাজ করছেন এবং এডুকেশনাল টেকনোলজি যারা অ্যাপ্লাইড এপিস্টেমোলজির ভাবনা চিন্তাগুলোকে নিজের কাজের মধ্যে সংযুক্ত করতে চাইছেন, তাদেরকে আমি এই বিষয়টা একটু তাদেরকে আমি বলতে চাই। এবং সেটা হচ্ছে বেসিক্যালি যে আমরা যদি আমাদের কাজটা এক্সিস্টিং মোশনের থেকে একটু বিয়ন্ড লেভেলে নিয়ে যেতে চাই, অর্থাৎ যদি আমরা ইনোভেটিভ অ্যাপ্রোচেসগুলোকে, কারণ আমরা একটা কথা বারবারই জানি যে এখন যে 21st সেঞ্চুরি যে লার্নিং সিনারিও, সেই লার্নিং সিনারিওর ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা হার্ভার্ড গ্র্যাজুয়েট স্কুল অফ এডুকেশনের যে কনফারেন্স, সে কনফারেন্সে গত সপ্তাহেই এই বিষয়টা আমি লক্ষ্য করেছি। তারা বারবার বলছেন, হাওয়ার্ড গার্ডনার, নোয়াম চমস্কি, একটা নন চমস্কি ছিলেন না, হাওয়ার্ড গার্ডনার এবং আরও কিছু অ্যাসোসিয়েটস মিলে হাওয়ার্ড গার্ডনার ছিলেন সেখানে, এবং তারা একটা প্যানেল ডিসকাশন করছিলেন এবং সেখানে তিনি বলছেন যে মেটা লেভেলে কিন্তু আমাদের সমস্ত কিছু এখন ভাবতে হবে। অর্থাৎ আমরা যা ভাবছি, যা আমাদের কাজকর্মগুলো হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে, লার্নিংয়ের ক্ষেত্রে, তার আগে মেটা শব্দটা কিন্তু যুক্ত করতে হবে। আমি মেটা কগনিশন নিয়ে আগের দিনে একটা আলোচনা করেছিলাম, যেখানে বিস্তারিতভাবে মেটা কগনিশনের একটা জায়গা ছিল, ক্রিয়েটিভিটি নিয়ে একটা আলোচনা ছিল, এবং পাশাপাশি যেটা আমাদের ছিল যে মেটাকগনিশনকে আমরা কিভাবে ওয়ার্কিং মেমোরিতে এস্টাবলিশ করব, রিফ্লেকশনকে কীভাবে ওয়ার্কিং মেমোরির মধ্যে দিয়ে অ্যালান ব্যাডলির যে ওয়ার্কিং মেমোরি মডেল, মানে সেন্ট্রাল এক্সিকিউটিভের ভূমিকাটা নিয়েও কিন্তু আমার একটু আলোচনা সেইখানে আর কি আমি করবার চেষ্টা করেছিলাম, ধরবার একটু চেষ্টা করেছিলাম। তো আমরা যদি টিচার্স নলেজকে যদি একটু নলেজ বেস যেটা বলছি, সেই নলেজ বেসের জায়গাটা যদি আমরা ভীষণভাবে আলোচনা করতে চাই বা সেগুলোকে যদি একটু ইনোভেটিভলি ভাবতে চাই, তাহলে কিন্তু আমাদের 2-3টে জিনিস ভীষণভাবে আমাদের কাজকর্মের মধ্যে ইনকর্পোরেট করতে হবে। আমরা নলেজ বেস বলতেই সাধারণত হ্যাবারমাসের যেটা নলেজ কনস্টিটিউটিভ হিউম্যান ইন্টারেস্টের যে থ্রি টাইপস অফ নলেজের কথা আমরা বলি, এবং সেখান থেকে আমরা ক্রিটিক্যাল লেভেল বা যেটা একদম এমানসিপেটরি লেভেলের যে নলেজ, সেটাকে আমরা বারবার ইনকর্পোরেট করতে বলি, এবং সেটা আমরা কিন্তু নলেজ কনস্ট্রাকশনের ক্ষেত্রে গুরুত্ব দিই। এবং সেখানে কিন্তু একটা যে ট্রানজিশনের একটা নতুন দিক হিসেবে সে ক্রিটিক্যালিটি, সেটা কিন্তু চলে আসছে। তার কারণ হচ্ছে আমাদের ফ্র্যাঙ্কফার্ট স্কুলের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা মধ্যে দিয়ে কিন্তু হেবারমাস তার রাষ্ট্রচিন্তায় এবং পরবর্তীকালে আমরা সেটাকে শিক্ষা চিন্তায় ভীষণভাবে ব্যবহার করছি, সেটা একটা আলাদা। তো টিচার্স নলেজের মধ্যে দিয়ে আমরা যদি পেডাগজিক্যালি ব্যাপারটাকে আরও জাস্টিফাই করবার চেষ্টা করি, তাহলে কিন্তু সবথেকে প্রামাণ্য দৃষ্টান্ত হচ্ছেন লিজ স্কুলম্যানের যে বিভিন্ন কাজ ধারাবাহিকভাবে হয়েছে, সেই বিভিন্ন কাজের মধ্যে কিন্তু আমরা বিভিন্নভাবে কিন্তু আমরা নলেজকে কীভাবে একটা র্যাডিক্যালি আমরা সেটাকে জাস্টিফাই করব, র্যাডিক্যালি সেটাকে ব্যবহার করব, পাশাপাশি এপিস্টেমোলজি টু অ্যাপ্লাইড এপিস্টেমোলজি, এই যে জায়গাটা, এই যে ডিফারেন্সিয়ালি এই জায়গাটাকে বোঝা, এইটা কিন্তু ভীষণভাবে তার কাজের মধ্যে দিয়ে আমাদের মধ্যে এসছে আর কি। এবং আমরা তার সবাই আমরা পড়ি, নেটের ক্ষেত্রে যারা নেটসেট পরীক্ষা দিচ্ছেন তারাও সকলে এটা জানেন আমরা নেটসেট পড়াই। কাজেই সেক্ষেত্রে আমরা বারবার এটাও আমরা আমাদের মানে ইউজিসি সিলেবাসে আমাদের এটা ইনকর্পোরেট করা রয়েছে। আমরা সেকেন্ড পেপার পড়ানোর সময় কিন্তু এটা পড়াই, দ্যাট ইজ 7 টাইপস অফ টিচার্স নলেজ। 7 ধরনের নলেজ, যেখানে কনটেক্সচুয়াল নলেজ, কন্টেন্ট নলেজ, জেনারেল পেডাগজিক্যাল নলেজ, সেখানে রয়েছে কারিকুলার নলেজ, সেখানে রয়েছে নলেজ অ্যাবাউট দ্য লার্নার্স পার্সপেক্টিভ, নলেজ অ্যাবাউট দ্য কনটেক্সট তো বললাম, লার্নার্স পার্সপেক্টিভ, নলেজ অ্যাবাউট দ্য এইমস, অবজেক্টিভ, ভ্যালিউস। এই ধরনের 7টা পার্সপেক্টিভকে বা 7টা ডিটারমিনেন্টসকে তিনি কনসিডার করেছেন। এটা তো যেটাকে উনি বলছেন পেডাগজিক্যাল কন্টেন্ট নলেজ। এইটা একটা সামারাইজড আমি ভার্সন বললাম, মানে এখানে 7টা তার ডিভিশন রয়েছে। এবং পরবর্তীকালে পুণ্য মিশ্রা এবং কোহলার
তারা কিন্তু পরবর্তীকালে টেকনোলজি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এটাকে এখানে টেকনোপেডাগজিক্যাল কন্টেন্ট নলেজ, এবং পরবর্তীকালে 2019 সালে সেটা কিন্তু কনটেক্সচুয়াল নলেজকেও সেখানে কিন্তু ইনকর্পোরেট করার কথা বলা হচ্ছে। এটা একটা তার ডিফারেন্ট ইস্যু। এখন তারপরে আমাদের যে আমরা দেখেছি ভীষণভাবে সেটা যে লি স্কুলম্যানের কাজে কিন্তু ট্রান্সফরমেটিভ যে প্যারাডাইম, সেই ট্রান্সফরমেটিভ প্যারাডাইমের যে ইনফ্লুয়েন্স, সেই ইনফ্লুয়েন্স কিন্তু ভীষণভাবে আমরা লক্ষ্য করতে পেরেছি। তার সবথেকে প্রধান দৃষ্টান্ত হলো যে একটা ইনফ্লুয়েন্স আমরা লক্ষ্য করছি মেজিরোর যে ট্রান্সফরমেটিভ লার্নিং সাইকেলস, গিবসের এবং কোলবের, এই তিনটে থিওরির কিন্তু একটা ইনফ্লুয়েন্স আমরা লক্ষ্য করছি কিন্তু তার একটা মডেল, দ্যাট ইজ পেডাগজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাকশন। সেখানে কিন্তু তার মূল জায়গাতেই বলা হচ্ছে দ্যাট ইজ ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে আমাদের লার্নিংটাকে অথেন্টিক করে তুলতে হবে। এবং সামগ্রিকভাবে সেখানে যেটা আর একটা মডেলেরও সেখানে আমরা এখানে তার কোরিলেশন পাচ্ছি, সেটা হচ্ছে রিসোর্স ইকোলজি মডেল মানে যে ধরা যাক আমি নলেজকে কিভাবে আমি সেটাকে পড়ার মতো করে সেটাকে প্রেজেন্ট করবো, বা নলেজটাকে কীভাবে আমি কংক্রিট করব। সেই কংক্রিট করার উদ্দেশ্য বা কংক্রিট করার জন্য আমাকে সেই কংক্রিট করার উদ্দেশ্যে আমার একটা ফিল্টারের প্রয়োজন। সেই ফিল্টারটা হচ্ছে কারিকুলাম। আমি যদি স্কুল এনভায়রনমেন্ট, আমি যদি স্কুল এনভায়রনমেন্টকে যদি আমি কংক্রিটাইজ করতে চাই, তাহলে কিন্তু সেটা অবশ্যই আমার যেটা প্রয়োজন, দ্যাট ইজ অ্যাডমিনিস্ট্রেশন। এর মধ্যে দিয়ে কিন্তু আমি কি করতে পারি, যে বিভিন্ন রিসোর্সের মধ্যে দিয়ে আমি বিভিন্ন যে উপাদানগুলোকে সেগুলোকে কংক্রিটাইজ করতে পারি। তো এই ধরনের এই যে ওদিকে গেল হচ্ছে মেজিরো, কোলব এবং গিবস, যাদের যে ট্রান্সফরমেটিভ প্যারাডাইম, আমি তো মেজিরোরটা ভীষণভাবে আগে ধরি, কারণ ওটা সাইক্লিক ওয়েতে ভীষণভাবেই কিন্তু একটা ক্রিটিক্যালি জাস্টিফাই করা হয়েছে। সেই জায়গাটা কিন্তু পেডাগজিক্যাল রিজনিংয়ের অ্যাকশনের মধ্যে পড়ছে, এবং সেখানে ট্রান্সফরমেশনের একটা জায়গা রয়েছে, রিফ্লেকশন, ইনস্ট্রাকশন, ট্রান্সফরমেশন এবং নিউ কম্প্রিহেনশন। অর্থাৎ আমি একটা যেটা দেখছি যে আমি একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে কোনো কিছুকে নিয়ে যাচ্ছি, এবং সেইটাকে নিয়ে যাওয়ার পরে আমি পরবর্তীকালে সেটা তাৎপর্যটা কতটা প্রপারলি অনুধাবন করছি, এবং তাৎপর্য অনুধাবন করার মধ্যে দিয়ে কিন্তু যে এক্সট্রাকশনটা আমরা পাচ্ছি, সেই এক্সট্রাকশনটাই কিন্তু অবশ্যই রিফ্লেকশন, বা সেই এক্সট্রাকশনটা হচ্ছে সেই এক্সট্রাকশনটার মধ্যে দিয়ে যে রিফ্লেকশন আমাদের হচ্ছে, সেই রিফ্লেকশনটাই কিন্তু পরবর্তীকালে আমার ট্রান্সফরমেশনকে সূচিত করছে। সুতরাং এইখানে কিন্তু এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে তার যে পেডাগজিক্যাল রিজনিংয়ের অ্যাকশনের মূল উদ্দেশ্যটা যেটা ছিল, যে আমাদের যে বিভিন্ন নলেজ বা বিভিন্ন কারিকুলাম, এই নলেজ এবং কারিকুলাম মানে আমরা যদি অ্যাপ্লাইড থিওরিটিক্যাল এপিস্টেমোলজি, অ্যাপ্লাইড এপিস্টেমোলজি, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে অল ওভার নলেজটা রয়েছে, সেই নলেজটাকে আমরা কীভাবে সেটা টিচিং ওরিয়েন্টেড করে তুলব, মানে আমরা যখন সেটা পড়াবো, সেই পড়ানোর জন্য আমরা সেই নলেজটাকে কী করে প্রস্তুত করে তুলব, সেই প্রস্তুত করে তোলার পদ্ধতিটা হচ্ছে পেডাগজিক্যাল রিজনিং, এবং সেইটাকে কীভাবে সেটাকে আমরা ট্রানজ্যাকশন ওরিয়েন্টেড করে তুলব, মানে আমরা বলতে পারি ডেলিভারেবল করে তুলব, সেটাকে ট্রানজ্যাকশনের মতো করে আমরা কীভাবে সেটাকে প্রস্তুত করব, দ্যাট ইজ অ্যাকশন। তাহলে সামগ্রিকভাবে এটা হচ্ছে পেডাগজিক্যাল রিজনিংয়ের অ্যাকশন, এবং সেখানে কম্প্রিহেনশন, ইনস্ট্রাকশন, রিফ্লেকশন এবং সেখান থেকে ট্রান্সফরমেশনের একটা ভীষণ গুরুত্ব রয়েছে। আমি একটা সামারি করে বললাম ব্যাপারটা, এটার স্টেপগুলো এক্স্যাক্ট আমি বললাম না, জাস্ট সামারি করে বললাম, মানে ট্রান্সফরমেশনের যে গুরুত্বটা, এই ট্রান্সফরমেশনের গুরুত্বটা আমি বোঝাবার চেষ্টা করলাম এই থিওরিটার মধ্যে দিয়ে। এবং এখান থেকে যে বিষয়টা ভীষণভাবে উঠে আসছে, আমি এর আগেও বহুবার এটা আলোচনা করেছি, এবং আমি বিভিন্ন জায়গাতে আমি পড়ানোর ক্ষেত্রেই এটা আমি বারবার তাদের ক্লাসে বলেছি, আমার গবেষণার মধ্যে এই ব্যাপারটা আমি তুলে ধরবার চেষ্টা করেছি, যে এখানে যেটা গুরুত্ব পাচ্ছে সেটা কিন্তু হচ্ছে বেসিক্যালি যে আমরা কীভাবে সিগনিফিক্যান্ট লার্নিংকে এনশিওর করছি। এখানে চলে আসছে ফিঙ্কস ট্যাক্সোনমির জায়গাটাও কিন্তু এখানে আমি জাস্টিফাই করে দিতে পারছি, যদিও ফিঙ্কস ট্যাক্সোনমি অনেক পরে, ডিফিংস অনেক পরে, স্কুলম্যান অনেক আগে। এই জায়গাতে যেটা হচ্ছে যে আমরা এখানে কিন্তু সিগনিফিক্যান্ট লার্নিংকে আমরা এনশিওর করতে পারছি কী করে, অর্থাৎ আমরা প্রফেশনালাইজেশনকে এখানে এনশিওর করছি। অর্থাৎ কীভাবে একটা প্রফেশনাল তৈরি হবে, কীভাবে একটা প্রফেশনালের বিভিন্ন কাজকর্মকে আমি এনশিওর করতে পারবো, প্রফেশনাল এডুকেশনকে কী করে আমি প্রপারলি এই জায়গাটা থেকে ডেভেলপ করতে পারবো, অর্থাৎ হাউ টু মেক এ প্রফেশনাল
ফ্রম দিস কাইন্ডস অফ নলেজ। এই নলেজগুলোকে ইনকর্পোরেট করার মধ্যে দিয়ে, এগুলোকে কাল্টিভেট করার মধ্যে দিয়ে একটা প্রফেশনাল প্র্যাকটিশনার কী করে তৈরি হবে, সেইটার জন্য যে পদ্ধতি সেটা হচ্ছে সিগনেচার পেডাগজি। এবং সিগনেচার পেডাগজির মধ্যে যেটা নলেজকে যখন উনি সেই সিগনেচার পেডাগজির মধ্যে দিয়ে জাস্টিফাই করবার চেষ্টা করছেন, সেখানে তিনি তিনটে ডাইমেনশনে বা তিনটে স্টেপে সেই নলেজটাকে তিনি সেখানে ব্যাখ্যা করছেন। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে সারফেস লেভেল, তারপর হচ্ছে ডিপ লেভেল, তারপর হচ্ছে ইমপ্লিসিট লেভেল। ইমপ্লিসিট লেভেল মানে ইন্টারনালাইজিং প্রসেস, ইন্টারনালাইজেশন। আমি কি করে সেটা আত্মীকরণ করছি, এটা ভাইগটস্কি যেটা বলছেন যে ফিজিক্যাল মানে যে ইভেন্টসগুলোকে সেগুলোকে সাইকোলজিক্যালি ট্রান্সফর্ম করার যে ডেলিভারেট প্রসেস, যেটা বারবার রোগফের মধ্যে আমরা পাই। বারবার রোগফের যে সোশিও কালচারাল থিওরি, যেখানে আমরা শুধুমাত্র সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের ক্ষেত্রে একজনের নাম উচ্চারিত হয়, সেটা শুধুমাত্র ভাইগটস, কিন্তু বারবার রোগফের কাজগুলো আমরা গুরুত্ব দিই না। সোশিও কালচারাল ডেভেলপমেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ যিনি কাজ করেছেন তিনি হচ্ছেন ডক্টর বারবারা রোগফ। সেই রোগফের থিওরিতে আমরা কিন্তু এটা ভীষণভাবে পাই। তো এই জায়গাতে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে, যেটা আমার গবেষণা করবার ক্ষেত্রে বা আমার বিভিন্ন লেখালেখির ক্ষেত্রে এবং লার্নিং সায়েন্সের বইটাও আমি এটা আমার উল্লেখ করেছি, যেটা আমার ভীষণভাবে মনে হয়েছে এবং তার একটি কথা ভীষণভাবে আমার মনে, সেটা আমার গবেষণাকে প্রভাবিত করেছে, সেটা ভীষণভাবে প্রভাবিত করেছে, আমার কাজকর্মকে সেটা ভীষণভাবে প্রভাবিত করেছে। এবং আমরা যখন পড়ানোর ক্ষেত্রেও আমরা দেখেছি, সেটা কিন্তু ভীষণভাবে এই জিনিসগুলো কিন্তু রিফ্লেক্ট করা প্রয়োজন আমাদের মধ্যে, এবং পড়ানোকে আমাদের বিভিন্নভাবে ইমপ্রুভ করার ক্ষেত্রেও কিন্তু এটা সহায়তা করেছে। তো সেখানে আমরা যেটা দেখেছি, এটা সমস্ত মাল্টিডিসিপ্লিনারি, ইন্টারডিসিপ্লিনারি এবং ট্রান্সডিসিপ্লিনারি ফিল্ড নিয়ে যারা কাজ করছেন। আমি তখন ট্রান্সডিসিপ্লিনারি কথাটা বেশি বলি, কারণ অ্যাবস্ট্রাকশনের মানে একটা অ্যাবস্ট্রাক্ট লেভেলে ইন্টিগ্রেশনের প্রয়োজন আছে। তো সেই জায়গা থেকে একটা কথা, তার কোড একটি আমার ভীষণভাবে সেটা আমার বিশেষ করে আমার টিচিং কেরিয়ারকে ভীষণভাবে যেটা প্রভাবিত করছে, সেটা হচ্ছে যে তার একটি জায়গা, দ্যাট ইজ এ ফিলসফি বিগিনস উইথ ওয়ান্ডার। ইফ ফিলসফি বিগিনস উইথ ওয়ান্ডার, pedagogy typically begins in frustration. If philosophy begins in wonder, pedagogy typically begins in frustration. অর্থাৎ এখানে কিন্তু মোসেস এফেক্টের গুরুত্ব বা যে এক্সিস্টিং যে থ্রেশহোল্ড হাইপোথিসিসগুলো থিওরি এবং প্র্যাকটিসের যে ডিভিশন করবার ক্ষেত্রে, মানে ডিভিশনটাকে বোঝাবার ক্ষেত্রে যে বিষয়গুলো ব্যবহার করা হয়েছিল, তিনি কিন্তু একটা লাইনের মধ্যে এই বিষয়টা খুব ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছেন। কারণ ফিলসফিতে আমরা বেসিক্যালি আমাদের একটা কিউরিয়াস করে তোলে। অর্থাৎ it deals with a curiosity. It manifests our level of curiosity. It manifests our potentials. It manifests our cognitive, it opens our cognitive doors. It opens our interest. And it helps to develop our theoretical envisions on something. এই জায়গাটা ধরা যাক আমি পলিটিক্স পড়ছি, বা আমি ধরা যাক মানে পলিটিক্স পড়ছি বা রিপাবলিক পড়ছি, বা যে কোনো আমি একটা ধরো স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন অফ পাবলিক স্পেয়ার পড়ছি, বা ক্রিটিক্যাল পেডাগজি পড়ছি, মানে আমাদের পেডাগজি অফ দ্য অপ্রেসড পড়ছি। এরকম পড়ার ক্ষেত্রে আমার মনের মধ্যে অনেক কিউরিওসিটি, কিন্তু সেই কিউরিওসিটিগুলো থিওরিটিক্যাল এনভিশন ডেভেলপ করার ক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু যখনই ধরা যাক আমি এই যে নলেজকে আমি ভাগ করছি, হ্যাঁ, টেকনিক্যাল, প্র্যাকটিক্যাল, ক্রিটিক্যাল, বা সারফেস লেভেল, ডিপ লেভেল, ইমপ্লিসিট লেভেল, বা আমার যে মডেলটা আমি বারবার যেটা নিয়ে কাজ করেছি, যে সাবস্ট্রাকচারিং, কন্টেমপ্লেটিং অ্যান্ড কনসেপচুয়ালাইজিং অ্যান্ড কন্টেমপ্লেটিং। আমি যদি সোলো ট্যাক্সোনমি নিয়ে কাজ করি, আমি যদি ডুয়ালিজম, মাল্টিপ্লিসিটি, রিলেটিভিজম, কমিটমেন্ট, যেটা এপিস্টেমিক রিয়েলাইজেশন, কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যান্ড এথিক্যাল ডেভেলপমেন্ট, আমি এগুলো নিয়ে কাজ করছি। এগুলোর
কাজ করার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যে কাজটা হচ্ছে এজ এ থিওরিটিক্যাল লেভেলে সেই কাজটার জাস্টিফিকেশান কিন্তু আমরা ডেভেলপ করছি, কিন্তু সেটাকে প্র্যাকটিক্যাল লেভেলে গিয়ে আমি কতটা সেটাকে জাস্টিফাই করতে পারবো, তার মধ্যে যে ডায়াক্রনিকনেসগুলো রয়েছে, তার মধ্যে যে ডিফারেন্সিয়াল পসিবিলিটিসগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু আমি কার্যতই সেগুলো কিন্তু আমি ফিল্ডে রিচ করতে পারছি না। যখন আমি টিচিংয়ের আসবো, মানে পেডাগজিতে যখন আসবো, মানে থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ টিচিং, মানে প্র্যাকটিস লেভেলে যখন আসবো, যখন এক্সিকিউশনের মধ্যে আসবে, একটা প্রসিজিওরালি যখন আমি ব্যাপারগুলোকে অ্যাপ্লাই করবার চেষ্টা করবো, ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করবো, তখন কিন্তু আমার বিভিন্ন রকমের স্ট্রাগলস আসবে। কারণ স্কুলম্যান বারবার এখানে যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্কুলম্যান কিন্তু বারবার যেটা করবার চেষ্টা করেছেন সেটা কিন্তু পেডাগজিকে কিন্তু শুধুমাত্র ট্রানজ্যাকশন বা ডিসপেন্সিং লেভেলের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ রাখেননি। তিনি একটা ট্রান্সফরমেটিভ একটা প্যারাডাইমের মধ্যে দিয়ে কিন্তু তার যে ভাবনা চিন্তাগুলোকে জাস্টিফাই করবার চেষ্টা করেছেন। অর্থাৎ এই ফার্স্ট্রেশন মানে হচ্ছে আমি যখনই এটা অ্যাপ্লাই করতে যাব, যখনই কিন্তু এটা ইমপ্লিমেন্টেশনের মধ্যে নিয়ে যাব, অর্থাৎ ট্রান্সফরমেশনের মধ্যে যখন এটা আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব, তখনই কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি আমাকে চলে আসতে হবে। অর্থাৎ স্বামীজির সেই কথা, তত্ত্বনিকষ গ্রাবা বিপদিতি। থিওরিটিক্যালি আমি খুব রিচ, থিওরিটিক্যালি আমি খুব গ্রহণযোগ্য হয়তো হচ্ছে, কিন্তু যখনই আমি সেটা থিওরিটিক্যাল ইনটিউশনের মধ্যে নিয়ে যাচ্ছি, মানে যখন একটা প্রি অ্যাপ্লিকেশন, একটা ধরা যাক সেটার একটা ফাউন্ডেশনাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও যখন নিয়ে যাচ্ছি, তখন কিন্তু সেটা আর হচ্ছে না। কাজে এই শব্দটার মধ্যে দিয়ে পেডাগজিক্যাল রিজনিংয়ের অ্যাকশনের মধ্যে যে বিষয়টা, এবং কেন আমাদের সিগনেচার পেডাগজির যে ইমপ্লিসিট লেভেলে আমরা যেতে পারছি না, কারণ ইমপ্লিসিট লেভেলে চলে যাওয়া মানে সিগনিফিকেন্টলি সেটাকে অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে যাওয়া, সিগনিফিকেন্টলি সেটাকে কিন্তু প্রবলেম সলভিংয়ে সেটাকে সহায়তা করা, তো সোর্সটাতে গিয়ে কিন্তু রিচ করার যে প্রয়াস সেটা কিন্তু তিনি করেছেন। সুতরাং এই জায়গাটা কিন্তু তার গবেষণার মধ্যে আমরা কিন্তু ভীষণভাবে পাই। অর্থাৎ এই যে কথা যে বিগিনস উইথ ওয়ান্ডার অ্যান্ড বিগিনস উইথ ফার্স্ট্রেশন, পেডাগজি বিগিনস উইথ ফার্স্ট্রেশন, টিপিক্যালি কথাটাও ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আমাদের সেই হ্যাবিটটা নেই, আমাদের সেই প্রয়াসটা নেই, কিন্তু আমরা সেটা করতে পারি, কিন্তু আমাদের এক্সিস্টিং যে ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কের মধ্যে কিন্তু আমরা করি না। এর জন্য যেটা প্রয়োজন, দ্যাট ইজ ট্রান্সফরমেশন। সুতরাং এইটা আমার মনে হয় যে গবেষণার ক্ষেত্রে আমরা যারা কাজ করছি, বিশেষ করে সেই কাজের মধ্যে কিন্তু এই জিনিসটাকে যদি আমরা একটু কনসেপচুয়ালাইজ করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমার মনে হয় যে নলেজ বেসের জায়গাটা, কারণ আমরা যে এই যে যখনই আমরা এডুকেশন নিয়ে কাজ করছি, কারিকুলাম ডেভেলপমেন্ট বা ইনস্ট্রাকশনাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, সেটা কিন্তু অবশ্যই কিন্তু একটা অ্যাপ্লাইড এপিস্টেমোলজির জায়গা। অর্থাৎ এপিস্টেমিক যে স্টান্সগুলোকে বোঝার জন্য কিন্তু স্কুলম্যানের যে ভূমিকা, সেটা কিন্তু এই 21st সেঞ্চুরির ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে প্রাসঙ্গিক একটা জায়গা, যেটা আমার বেসিক লিমিটেশনসগুলোকে রিচ করতে সহায়তা করবে। ধন্যবাদ। আমি একটা গবেষণার আঙ্গিক থেকে বললাম, আশা করি আপনারা বিবেচনা করবেন। শুভরাত্রি।